28শে ফেব্রুয়ারি ২০২৬ এই দিনটিতে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একজোট হয়ে ইরানের বিরুদ্ধে একটা বিশাল সামরিক অভিযান চালায় যার নাম ছিল অপারেশন এপিক ফিউরি। কিন্তু কিভাবে এত নিখুঁতভাবে এই সমন্বিত আক্রমণটা চালানো হলো আর এর ফল কি দাঁড়ালো, তো চলুন এর গভীরে যাওয়া যাক। সত্যি বলতে এই মিশনের আসল উদ্দেশ্যটা ছিল একেবারে শকিং। এটা শুধু শক্তি দেখানোর জন্য ছিল না, একদমই না। এর মূল লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা। বুঝতে পারছেন, এই একটা পদক্ষেপেই পুরো অভিযানের ভয়াবহতাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। আক্রমণের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল তেহরানে আয়াতুল্লাহ খামেনির কম্পাউন্ড, মানে ইরানের প্রশাসনিক ক্ষমতার হাট। ইসরায়েলি রিপোর্ট দাবি করে যে হামলাটা সফল হয়েছিল এবং খামেনের মৃতদেহ নাকি পাওয়া গেছে, যদিও ইরান এই দাবিটা পুরোপুরি অস্বীকার করে। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় এত জটিল একটা আক্রমণ এটা সম্ভব হলো কিভাবে? এর পেছনের মূল রহস্যটা ছিল টাইম অন টার্গেট নামের একটা অসাধারণ সামরিক কৌশল। চলুন দেখা যাক এটা আসলে কিভাবে কাজ করে। তো এই টাইম অন টার্গেট জিনিসটা কি? এটা এমন একটা কৌশল যেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে ভিন্ন ধরনের অস্ত্র ছোড়া হয়, কিন্তু সবকিছু এমনভাবে ক্যালকুলেট করা থাকে যাতে সবগুলো অস্ত্র ঠিক একই মুহূর্তে একই সময়ে তাদের লক্ষ্যে গিয়ে আঘাত হানে। এর ফলে শত্রুপক্ষ রিয়াকশন জানানোর কোনো সুযোগই পায় না। এই কৌশলের প্রয়োগটা দেখুন, কি অবিশ্বাস্য। আক্রমণের ঠিক ১ ঘণ্টা আগে সমুদ্রের ডেস্ট্রয়ার থেকে টোমাহক মিসাইল ছোড়া হলো। আধ ঘণ্টা আগে কাছের ঘাঁটিগুলো থেকে উড়ল F-15 স্ট্রাইক ইগলস যুদ্ধবিমান, আর তারও ঠিক ১৫ মিনিট আগে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে টেক অফ করল FA-18 সুপার হর্নেটস। ভাবুন একবার, আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা সময়, কিন্তু শেষ পর্যন্ত সবগুলো অস্ত্র একদম কাঁটায় কাঁটায় একই মুহূর্তে ইরানের বিভিন্ন টার্গেটে গিয়ে আঘাত হানল। আচ্ছা, তাহলে আক্রমণটা ঠিক কিভাবে সাজানো হয়েছিল? পুরো অপারেশনটাকে আসলে ৩টে প্রধান ঢেউ বা ওয়েভে ভাগ করা হয়েছিল। এর পেছনের যুক্তিটা ছিল খুবই সহজ আর ভয়ঙ্কর। প্রথম ধাপ ব্লাইন্ড, মানে শত্রুকে অন্ধ করে দেওয়া, ওদের র্যাডার, এয়ার ডিফেন্স সিস্টেম সব শেষ করে দেওয়া। দ্বিতীয় ধাপ হান্ট, মানে শিকার করা, ইরানের ভ্রাম্যমাণ ব্যালিস্টিক মিসাইল লঞ্চারগুলোকে খুঁজে বের করে ধ্বংস করা। আর সব শেষ তৃতীয় ধাপ ক্রিপল, অর্থাৎ পঙ্গু করে দেওয়া, ওদের সামরিক আর পারমাণবিক কারখানাগুলোতে আঘাত হানা। এই আক্রমণের ব্যাপকতা বুঝতে হলে শুধু প্রথম ধাপের টার্গেট লিস্টটা দেখলেই হবে। লক্ষ্যবস্তু ছিল কারাজের শিল্প আর মহাকাশ গবেষণা কেন্দ্র, রাজধানী তেহরান, দেশের আদর্শিক কেন্দ্র কোম শহর, কেরমানশহের ব্যালিস্টিক মিসাইল সাইট আর ইস্ফাহানে পারমাণবিক ও ড্রোন প্রোগ্রাম। বলতে গেলে ইরানের প্রায় সব গুরুত্বপূর্ণ স্থাপনাই ছিল নিশানায়। কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়, ইরানের এত শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সেটা কাজ করল না কেন? এখানেই বেরিয়ে আসে এই অপারেশনের আসল গোপন অস্ত্রটা, প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব আর বিশেষ করে ইলেকট্রনিক ওয়ারফেয়ার। এই কৌশলের একটা দারুণ নাম আছে, কিকিং ডাউন দ্য ডোর, মানে দরজা লাথি মেরে খুলে ফেলা। টমাহক মিসাইলগুলো র্যাডারের অনেক নিচ দিয়ে উড়ে এসে ইরানের প্রথম সারি প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ভেঙে গুড়িয়ে দেয়, আর এতে আক্রমণকারী যুদ্ধবিমানগুলোর জন্য একটা সেফ করিডোর বা নিরাপদ রাস্তা তৈরি হয়ে যায়। আর এরপর যা ঘটল তা ছিল এক কথায় অবিশ্বাস্য। ইরানের র্যাডার স্ক্রিনে হঠাৎ ভেসে উঠল যে শত শত F-15 যুদ্ধবিমানের এক বিশাল বহর সরাসরি রাজধানীর দিকে ধেয়ে আসছে। কিন্তু বাস্তবে সেখানে একটাও যুদ্ধবিমান ছিল না। যা ছিল তা হল শত শত ছোট্ট AGM-160 ডিকয়, মানে নকল বিমান। এই ভয়ঙ্কর ফাঁদটা ইরানের পুরো এয়ার ডিফেন্স সিস্টেমকে বোকা বানিয়ে অকেজো করে দিয়েছিল। এই আক্রমণে যে কত রকমের এয়ার অ্যাসেট ব্যবহার করা হয়েছে তার একটা তালিকা দেখুন। প্রত্যেকেরই ছিল একটা নির্দিষ্ট কাজ, একটা নির্দিষ্ট ভূমিকা। যেমন B-2 স্পিরিট স্টিলথ বোমারো বিমানগুলো মাটির গভীরে থাকা বাংকার ধ্বংস করেছে, F-15 স্ট্রাইক ইগলস খুঁজে খুঁজে মিসাইল লঞ্চার শিকার করেছে, আর টমাহক মিসাইলগুলো প্রথম আঘাতেই র্যাডার সাইটগুলোকে শেষ করে দিয়েছে। আর এই পুরো দাবার ছকটা আকাশ থেকে কে নিয়ন্ত্রণ করছিল? তাদেরকেই বলা হচ্ছিল আকাশের কোয়ার্টারব্যাক। এরা হলো E-2D হকাই বিমান। নিরাপদ দূরত্বে থেকে এরা শত শত জেটের ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল। এদের ছাড়া এত বড় একটা অপারেশন সফল করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। মার্কিন ইসরায়েলি হামলার পর ইরানও কিন্তু চুপ করে বসে থাকেনি। তারা সঙ্গে সঙ্গেই এর জোরালো জবাব দেয়। তাদের পাল্টা আক্রমণের নাম ছিল অপারেশন ট্রুথফুল প্রমিস 4। ইরানের পাল্টা হামলাটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না, এটা পুরো মধ্যপ্রাচ্যকে একরকম কাঁপিয়ে দিয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা এয়ারবেস, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর,
সবকিছুই ছিল টার্গেটে। কুয়েতের আকাশসীমা বন্ধ হয়ে যায়, আর তেল আভিভ থেকে জেরুজালেম সারা ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দে কান পাতা দায় হয়ে ওঠে। প্রথম গুলিটা তো চালানো হয়ে গেছে, পুরো অঞ্চলটাই এখন একটা ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে। আসল প্রশ্নটা হলো এরপর কি? এই সংঘাত কি আরও বাড়বে, নাকি একে নিয়ন্ত্রণের কোনো পথ খুঁজে পাওয়া যাবে? ভবিষ্যতই তা বলে দেবে।